নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। বেশ কয়েকদিন পর সাদা কালো সঙ্গে পার্থ নিয়ে আপনাদের সামনে আবার সরাসরি। কোথাও মনে হলো যে কিছু কথা বোধহয় আপনাদেরকে বলা দরকার। আপনারা কতটা একমত হবেন বা হবেন না নিশ্চয়ই আপনারা জানাবেন আমাদেরকে। আপনারা জানেন যে আমি বেশ কয়েকটা দিন উত্তরবঙ্গ সফরে রয়েছি। এই মুহূর্তে আমি মালদা বাইপাস থেকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে যাচ্ছি। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই তিনটে জেলা নিয়ে বেশ কয়েকটা দিন ধরে একেবারে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সাধারণ মানুষ কি বলতে চায়, তাদের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, রাজনৈতিক দলগুলো তারা কতটা মানুষের পাশে থাকতে চাইছে অথবা মানুষের পাশে থাকার নাম করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বা বানানোর চেষ্টা করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। আপনারা যারা শুনছেন আমার এই কথা, নিশ্চয়ই আপনারা আরো ভালো বুঝতে পারবেন, কারণ আমার এই কথাগুলো কোথাও আপনাদের বিভিন্ন বিষয়ের সঙ্গে হয়তো মিলে যাবে। দেখুন, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, সামনে বিভিন্ন রকমের ট্রাক, তাদের ফাঁক বলে আমাদেরকে এগোতে হবে, কারণ জীবনটাও এরকমই, বিভিন্ন বাধা বিপত্তি সামনে থাকবে, সেগুলোকে পাশ কাটিয়ে নিজেদের চলার পথটুকু করে নিতেই হয়। মালদা, উত্তর বা দক্ষিণ দিনাজপুরে আমরা দেখেছি একটু ভাগ করে বলি, মালদা তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট একটু আলাদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের প্রেক্ষাপট আর একটু অন্যরকম আলাদা। এই মঙ্গলবাড়ি ঢোকার রাস্তা পার করে আমরা নারায়ণপুরের দিকে, নারায়ণপুর হয়ে সোজা আমরা গাজল হয়ে বেরিয়ে যাব। সামনেই আমার বাঁহাতে গোল্ডেন পার্ক পড়বে। তো আমি মালদা দিয়ে শুরু করি। মালদায় দুটো লোকসভা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর একটা করে, কিন্তু মালদায় দুটো লোকসভা, মালদা উত্তর এবং দক্ষিণ। বরকত যতদিন ছিলেন সাংসদ হয়ে তখন মালদা একটাই ছিল, বরকতদার মালদা ছিল। আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, বিরাট বড় নাম, আর তার কর্মজীবনটা বোধহয় আরো একটু লম্বা। রাজনৈতিক কর্মকাণ্ড নামটার থেকেও বোধহয় একটু বড়। তাই আজকেও বিধানসভা বা লোকসভা ভোটে গনি খান চৌধুরীর ছায়া বিরোধী দলগুলোকে কোথাও তাড়া করে। কারণটা কোনো ভাঁওতা নয়, তার কর্মকাণ্ড। তিনি ভাঁওতায় নয়, চালাকিতে নয়, মিথ্যা আশ্বাস প্ররোচনায় নয়, তিনি কাজে বিশ্বাসী ছিলেন, কাজ করেছেন তার মতো করে। তাই এখনো মানুষের গনি খান চৌধুরীর বংশধরদের মানে কোতোয়ালির ওপর একটা বিরাট আস্থা রয়ে গেছে। সেই বাড়ির এখনকার মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী, তার বোন যিনি একসময় মালদা উত্তরের দুবারের এমপি এবং বিধায়ক, তিনিও রয়েছেন কোতোয়ালিতে। কোতোয়ালি মানে তাদের জায়গা, তাদের উপর আস্থা থাকা একদল মানুষ
মালদাটাকে অন্যভাবে দেখাতে চায়। মানে মালদা সেই জেলা যেখানে দ্বিমুখী নয় ত্রিমুখী প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। তৃণমূল কংগ্রেস বা বিজেপির সাথে কংগ্রেসও যে শেয়ানে লড়াই করবে এটা বলাই বাহুল্য। কংগ্রেসের সুবিধে হচ্ছে তুলনামূলকভাবে কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা নেই, আর ভোট ব্যাংকটা তো কংগ্রেসেরই ছিল। পরবর্তী সময় তৃণমূল সেই ভোট ব্যাংকে থাবা দিয়েছে, কংগ্রেসের বিভিন্ন নেতাদেরকে, কংগ্রেসের বিভিন্ন এমএলএ কে, পৌরসভার চেয়ারম্যানকে, জেলা পরিষদের সভাধিপতি, এদেরকে তৃণমূল হাইজ্যাক করে নিয়ে গেছে, তাদের ভোট ব্যাংক তৈরি হয়েছে। কংগ্রেসের ক্ষেত্রে তাদের যেটুকু রয়েছে সেখানে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব সেভাবে মাথাচাড়া দেয়নি বা নেই, তারা একত্রিত। অন্যদিকে বিজেপি, তারাও তো তৃণমূল বা বামফ্রন্ট তাদের কাছ থেকে ধার করে বা ছিনিয়ে নিয়ে তাদের লোক তৈরি করেছে। ফলে একদিকে কংগ্রেসের নিজেদের দুর্গ পুনরুদ্ধার করার যে প্রচেষ্টা থাকবে, অন্যদিকে তৃণমূল বা বিজেপি তাদেরকে তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে সামলে সিট জিততে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে প্রবল গোষ্ঠী, কারণ একেবারে পুরনো আদি তৃণমূলের সাথে বিভিন্ন সময় দলে আসা কংগ্রেসের কিছু নেতা, প্রাক্তন এমএলএ বা এমএলএ বা যাদের কথা বললাম, তারা যখন তখন এসেছেন, তখন থেকে তৃণমূল কংগ্রেসেরই পুরনো তৃণমূলের সাথে একটা সংঘাত, যে সংঘাতের জাঁতাকলে পড়ে মৌসুম বেনজিরকেও একঘরে হয়ে থাকতে হয়েছিল। 2019-এর লোকসভা ভোটের আগে মৌসুম বেনজির কংগ্রেস থেকে তৃণমূলে চলে আসাটা বোধহয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল, এবং তার হিসেবটা চরম ব্যর্থতায় ইভিএম বক্সে দেখতে পাওয়া যায়। এবং 24-এ তিনি প্রার্থী হতে পারেননি, রাজ্যসভার এমপি হয়ে সাইড লাইনে বসে গেছিলেন। তিনি তো জেলা সভাপতিও হয়েছিলেন তৃণমূলের, লোকসভা ভোটে হারার পর তাকে জেলা সভাপতি করা হয়েছিল, কিন্তু তার জেলা সভাপতিত্বকে তৃণমূলের পুরোনো কি মান্যতা দিয়েছিলেন? কানাঘুষো শোনা যায় যে তাকে তো তৃণমূলীরাই হারানোর চেষ্টা করেছিলেন। আমি আবার বলছি, মৌসুম বেনজির 2019-এ তৃণমূলে এসে হেরে গেছিলেন, নিশ্চয়ই সেখানে কংগ্রেসের প্রার্থী এখনকার সাংসদ ঈশাখান চৌধুরীর সাথে মানে কোতোয়ালি দ্বিধা বিভক্ত হয়েছিল, সেই ভোট ভাগাভাগি হয়েছিল, সেটা যেমন কারণ, তেমনি তৃণমূলের যে ভোট, সেই ভোটটা সঠিকভাবে মৌসুম বেনজির কি পেয়েছিলেন? পুরনো তৃণমূলীরা কি মৌসুম বেনজির মেনে নিতে পেরেছিল 2019-এ? পারলে পরবর্তী সময় তো তাকে কোণঠাসা হয়ে থাকতে হতো না দলের মধ্যেই। তাই মৌসুম বেনজির ঘর অবশ্যই করেছেন। ফলত কংগ্রেসের শক্তি 2026-এ ভোটের আগে বেড়েইছে, কমেনি কিন্তু। অন্যদিকে তৃণমূলের বিভিন্ন নেতারা, বিভিন্ন নেত্রীরা, দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির এবং তাজমুল হোসেন, এই দুই মন্ত্রী কিন্তু ভোটে ভয় পাচ্ছেন, নিজের আসনে লড়ার ক্ষেত্রে শঙ্কা তৈরি করছেন। আইপ্যাকের রিপোর্ট তাদের বিপক্ষে রয়েছে।
সাবিনা ইয়াসমিনকে সাধারণভাবে পাওয়া যায় না কোথাও, এরকম অভিযোগ বা অনুযোগ আইপ্যাকের রিপোর্টেও উঠে এসছে। এই সমস্যাগুলো তৃণমূল কতটা সামলাতে পারবে 26-এর ভোটে, সেটা একটা বড় প্রশ্ন। আর বিজেপি তাদের ধর্মীয় সমীকরণ আর তৃণমূলের ভোট ব্যাংক কোন দিকে থাকবে, এইসব ভাবনা চিন্তা করেই তাদেরকে ভোটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তার উপরে এসআইআর এর যা বিষয়, একদিকে যেমন গোটা মালদায় 8,24,000 ভোট আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, সেটা যেমন একটা বিরাট বড় ফ্যাক্টর। এবং কিছু কিছু বিধানসভায় 40%, 50-এর উপরে 53%, 36% ভোট আন্ডার অ্যাডজুডিকেশন। এত পরিমাণ ভোট যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, তাহলে ডেফিনেটলি তার একটা প্রভাব বিধানসভা ভোটে পড়বেই। প্যারালালি বাকি যেসব মানুষজন এসআইআর নিয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন, যেসব মানুষ হিয়ারিংয়ে ডাক পেয়েছেন, লাইন দিয়ে হিয়ারিংয়ে দাঁড়াতে হয়েছে, তাদের যদি বিরক্তি, ক্ষোভ, রাগ, উদ্বেগ ইভিএম বক্সে গিয়ে পড়ে, তাহলে সেটা বোধহয় কোথাও বিজেপির জন্য খুব একটা ভালো হবে না। অন্যদিকে উত্তর বা দক্ষিণ দিনাজপুরে ভোট কিন্তু প্রধানত দ্বিমুখী, তৃণমূল এবং বিজেপি। যদিও রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ বা বাকি যতগুলো বিধানসভা, মানে 9টা বিধানসভা, সেখানে বিজেপির খুব একটা আসন নেই, তবুও ওখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের সরাসরি সংঘাত। শুধুমাত্র রায়গঞ্জে কংগ্রেসের একটা ভোট ব্যাংক ডেফিনেটলি আছে। মহিষ সেনগুপ্ত তিনি এবারেও প্রার্থী হচ্ছেন, পুরনো কংগ্রেসের পুরনো অত্যন্ত প্রভাবশালী নেতা, মানুষের একটা কোথাও পছন্দের মানুষ। তারপরেও তার সেই ক্যারিশমা কোথাও অনেকটা স্তীমিত হয়ে গেছে। তিনি সরাসরি লড়াইয়ে প্রথম দুয়ে ঢুকতে পারবেন কিনা, যে তার কথায় পরে আসে, এবং দুয়ে ঢুকতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বিরাট বড় সংশয় আছে মহিষ সেনগুপ্তকে নিয়ে। 2016-তে তিনি 50-এরও বেশি হাজার, মানে 50,000-এরও বেশি ভোটে তিনি জিতেছিলেন বটে, তো তাকে কিন্তু 21-এ 3 নম্বরে নেমে যেতে হয়। তাই 26-এ তিনি কতটা নিজের গড় পুনরুদ্ধার করতে পারবেন সে নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে। চাকুলিয়াতে নিশ্চয়ই একটা, ওখানে একটা বিষয়, ভিক্টর আলী রামজ অতি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা কোথাও সমস্যা সামনে এসেছিল, কিন্তু তরুণ নেতা, তারও একটা ভোট ব্যাংক আছে, তার একটা সংগঠন আছে। ব্যক্তিগত যেটুকু যা সমস্যা, সেটা কতটা ভোটে তার প্রভাব পড়বে সে নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে। আমরা 2021-এ ভোটের আগে আমরা দেখেছি কালিয়াগঞ্জেও বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, প্রায় একই রকমের অভিযোগ, কিন্তু কালিয়াগঞ্জে তিনি বিজেপির তিনি জিতেছিলেন। চাকুলিয়ায় ভিক্টর আলী রামজ নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু কতটা কি হবে সেটা তো সময় বলবে। কারণ ব্যক্তিগত ছোটখাটো সমস্যা, তার উপরে ভোট খুব একটা নির্ভর করে না, ভোট ব্যাংক খুব একটা নড়ে না। কারণ সাধারণ মানুষের কিন্তু কিছু চাহিদা আছে, সাধারণ মানুষ আশা করেন যে তারা পরিষেবাটা পাবেন কার কাছ থেকে, সেই পরিষেবাটা খুব জরুরি। কিন্তু রুটি কাপড়া মাখান অনেক পুরনো একটা কাহাবাত,
এইটাই কিন্তু প্রধান প্রয়োজন সমস্ত সাধারণ মানুষের। কয়েক পার্সেন্টের বিত্তশালী মানুষকে বাদ দিলে বেশিরভাগ সাধারণ মানুষ, তাদের এটাই চাহিদা। আর সেটা দিতে পারবে কোন দল বা কোন ব্যক্তি বিশেষ বিধানসভা ভোটে, সেটা কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে। তবু উত্তর দিনাজপুরে তুলনামূলকভাবে তৃণমূলের অবস্থান ভালো। এক দুটো আসন এদিক ওদিক হতে পারে, আদারওয়াইজ তৃণমূল প্রায় সবকটা বিধানসভায় ভালো ফল করবে, এটা বলাই যায়। প্রায় ইসলামপুর থেকে, রায়গঞ্জ থেকে, ইটাহার থেকে, গোয়ালপুকুর থেকে, হেমতাবাদ থেকে বেশিরভাগ আসনে কংগ্রেস যে ভালো ফল করবে এটা বলাই যায়। তৃণমূল কংগ্রেসের তুলনামূলকভাবে পরিস্থিতি অনেকটাই শক্তিশালী। দক্ষিণ দিনাজপুরে 6টা বিধানসভা, একটি মাত্র লোকসভা, কিন্তু 6টি বিধানসভা। এই 6টা বিধানসভার মধ্যে এই মুহূর্তে 3-3 হয়ে আছে 2021-এর হিসেবে। লোকসভা ভোটে বিজেপি জিতেছে, 19-এও বিজেপি জিতেছিল, এবং 14 বাদ দিলে বালুরঘাট লোকসভা কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন জেতেনি। 2014 অর্পিতা ঘোষ একটি বারের জন্য, মানে 11-এ তৃণমূল কংগ্রেস আসার পর 14তে অর্পিতা ঘোষ একটি বারের জন্য জিতেছেন। তাছাড়া কোনোবার তৃণমূল কংগ্রেসের ভাগ্যে শিখে ছেড়েনি লোকসভাতে। বিধানসভাতেও তুলনামূলকভাবে অবস্থা উত্তরবঙ্গে যেরকম বিজেপির অবস্থা খুব ভালো, তারই কাছাকাছি একটা পরিস্থিতি, 3-3। বালুরঘাট থেকে যদি শুরু করি, বালুরঘাট একসময় আরএসপির ঘাঁটি ছিল, আমরা সবাই জানি। কারামন্ত্রী, প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দীর্ঘদিনের এমএলএ, 2011-এ যিনি হেরে যান, কিন্তু 2016-এ তিনি আবার জিতে ফিরে আসেন। 21-এ ওখান থেকে বিজেপি যেতে, বামের ভোট রামে চলে গেল কিনা সে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এটাও ঠিক, এই 2021-এ ভোটের নিউজ যদি আপনাদের মনে পড়ে, আপনারা দেখেন, আমাদের আর্কাইভে নিশ্চয়ই রাখা আছে, আপনারা খুঁজলে পাবেন। ভোটের দিন 2021-এ সকালবেলায় বালুরঘাটের যিনি অবজারভার ছিলেন অর্পিতা ঘোষ, তিনি বলেছিলেন আমাদেরকে যে ভোট খুব ভালো হচ্ছে, ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। আর তার আধ ঘন্টার মধ্যে অর্পিতা ঘোষকে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখর দাশগুপ্ত তিনি বলেছিলেন যে আপনি ঠিকই বলেছেন, একটা কোথাও অদৃশ্য ছায়া দেখতে পাচ্ছি। এই অদৃশ্য ছায়াটা কাকে ইঙ্গিত করলেন সেটা বলতে পারবো না, কিন্তু উনি একটি অত্যন্ত কুশলী বক্তব্য রেখেছিলেন। কারণ প্রচারের শেষ দিন দুপুরবেলা আমি যখন শেখর দাশগুপ্তর ইন্টারভিউ করি, আমি বলেছিলাম যে আমাদের যা মার্কেট সার্ভে, তাতে আপনার জেতাটা কঠিন, সম্ভবত আপনি জিতছেন না, আপনি পিছিয়ে গেছেন। তখন উনি মানেননি। আমি বলেছিলাম কি কি কারণে উনি হারতে পারেন, সেদিন মানেননি। কিন্তু ভোটের দিন সকালবেলা অ্যারাউন্ড 10টায় ওনার ইন্টারভিউ যখন, সেটাও আপনারা দুটো ইন্টারভিউ আপনারা নিশ্চয়ই আর্কাইভে খুঁজে পাবেন, তিনি বলেছিলেন অদৃশ্য ছায়া রয়েছে। সেই বালুরঘাট আমরা জানি বিধানসভার যখন ফল বেরোয় 13,500-এরও বেশি ভোটে শেখর দাশগুপ্ত হেরে যান। পরবর্তীতে 21-এর পর যখন 24-এ লোকসভা ভোট হয়, তখন দেখা যায় বালুরঘাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস 13,500টা 42,000-এরও বেশি ভোটে পিছিয়ে গেছিল। নিশ্চয়ই লোকসভা ভোট আলাদা একটা বিষয়, বিধানসভা ভোট আলাদা বিষয়, এবং পুরসভা বা পঞ্চায়েত একটা আলাদা বিষয়। তিনটা আলাদা বিষয়ের উপর ভোট হয়, কিন্তু 13,500 42,000-এ চলে গেছিল। এই 42,000 থেকে
কমে 0 হয়ে তৃণমূলের দিকে যাবে কিনা, বা 21-এর হিসাবে যদি ভাবি 13,500 ভোট মানে অন্তত 7,500 বা 7,000 ভোটও এদিক ওদিক হবে। মানে বিজেপি 7,000 কমে গিয়ে তৃণমূলের দিকে 7,000 ভোট যদি এসে যায় সহজ হিসেব, তাহলে তৃণমূল কোথাও এগোতে পারে। যদিও সেখানে একটা আরএসপিও ফ্যাক্টর, মানে এটা হতে পারে যে বিজেপির ভোটগুলো আলটিমেটলি তৃণমূলের পকেটে এলো না, ওই ভোটটা চলে গেল আরএসপিতে। হ্যাঁ, তো অনেকগুলো ইকুয়েশন আছে, কারণ বালুরঘাটে আরএসপির একটা বড় ঘাঁটি, শক্ত ঘাঁটি, তার একটা আলাদা ভোট আছে। তো সেইখানে দাঁড়িয়ে 26-এ বালুরঘাট তৃণমূল বার করতে পারবে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন কিছু কারণে। বালুরঘাটকে আলাদা গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কোনো অবস্থায় বালুরঘাট ছিনিয়ে নেওয়ার কথা ভাবছেন, কারণ নিশ্চয়ই দক্ষিণ দিনাজপুর জেলা সদর হচ্ছে বালুরঘাট, যেখানে 2011 ছাড়া কোনোদিন তৃণমূল জিততে পারেনি। বারে বারে রেজাল্ট ভালো হয়েছে তৃণমূলের গোটা রাজ্যে, কিন্তু বালুরঘাটে তৃণমূল প্রতিবারই কিন্তু হারছে, পিছিয়ে যাচ্ছে। সেইটাকে কোথাও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোথাও বোধহয় এই কারণে বালুরঘাটকে পাখির চোখ করেছেন। হয়তো জেলায় নয়, জেলার বাইরে থেকে কোনো প্রার্থী করবেন, কারণ জেলার প্রার্থী হলে আবার একটা কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, কোথাও লবিবাজি হতে পারে। তাই কারো দিককার প্রার্থী নয়, সরাসরি অন্য জায়গা থেকে প্রার্থী এনে হয়তো চেনামুখ, হয়তো বালুরঘাটের সাথে সংযোগ আছে এরকম কোনো প্রার্থীকে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থী করে এই ভোটে টেক্কা দিতে চাইবে বিজেপিকে। কিন্তু 13,000-এ পিছিয়ে থাকা, 42,000-এ পিছিয়ে থাকা সত্যি একটা কঠিন বিষয়। বিশেষ করে কয়েকটা দিন আগেই আমরা জানি যে ডিসেম্বরের 19 তারিখে বালুরঘাট পৌরসভা, যেখানে একটা মেজর ভোট রয়েছে, ডায়মন্ড বালুরঘাট পৌরসভায় অনাস্থা হয়েছিল, সেখান থেকে নতুন চেয়ারম্যান হয়েছেন। এইগুলো এই পারমুটেশন কম্বিনেশন, তৃণমূলেরই দুটো গোষ্ঠী, একটা গোষ্ঠীকে সরানো হলো আর একটা গোষ্ঠীকে আনা হলো, মানে গোষ্ঠী বলবো, কারণ যিনি সরে গেলেন তিনি খুব খুশি হয়ে সরে গেলেন, আর যিনি এলেন, যিনি সরে গেলেন তিনি তাকে খুব সহজে মেনে নিলেন, এরকমটা কি আদৌ হলে ঠিক কি হবে? এবং বালুরঘাট পৌরসভা নিয়ে অনেক রকমের প্রশ্ন, যারা এখন রইলেন নিশ্চয়ই এরকম একটা প্রশ্ন যে পৌরসভা চেয়ারম্যান বদল হলো, কেন বদল হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেসব পৌরসভার ফল খারাপ হয় তাদের চেয়ারম্যানগুলো সরানো হবে। তো নিশ্চয়ই সেই হিসাবে যদি আমরা ধরে নিই যে চেয়ারম্যান সরলেন, ওখানে ভাইস চেয়ারম্যান কেউ ছিল না দীর্ঘদিন ধরে, চেয়ারম্যানের সঙ্গে 3 জন এমসিআইসি ছিলেন, তাহলে একটা পৌরসভার সমস্ত কাজ তো চেয়ারম্যান এবং এমসিআইসিরা মিলে করেন, তারা তো পার্ষদবর্গ। দায়টা কি চেয়ারম্যানের একার? পার্ষদবর্গদের কি কোনো ভূমিকা নাই? নিশ্চয়ই প্রশ্ন উঠবে। পার্ষদবর্গটা কিন্তু চেয়ারম্যান সরার সঙ্গে সঙ্গে তাদেরও পোস্ট চলে গেছিল এবং তারাই আবার পুনর্বহাল হলেন, মানে তারা পুরস্কৃত হলেন। নিশ্চয়ই এগুলো নিয়েও একটা ভোটের অঙ্কে পারমুটেশন কম্বিনেশন হবে। চেয়ারম্যান শুধু চেঞ্জ হলেন, বাকি 3 জন এমসিআইসি তারা কেউ চেঞ্জ হলেন না কেন? তারা কেন বদলালেন না? বা এখানে 5 জন এমসিআইসি হওয়ার কথা, 2টো সিট ফাঁকা ছিল, কেন সেখানে নতুন 2 জনকেও এডিশন করা হলো না? নিশ্চয়ই তো একটা ক্ষোভ বিক্ষোভ থাকবেই দলের ভেতরেও, পৌরসভার ভেতরেও। নতুন চেয়ারম্যান এসেই তিনি চেষ্টা করছেন পৌরসভাটাকে আরো ভালো পরিষেবা দেওয়ার, কিন্তু তিনি একা চেষ্টা করলেই যে হবে তার কোনো মানে নেই, বাকিদেরও সমান অবদান থাকা দরকার। আপাতত যতটুকু জানলাম ততটুকু বললাম বালুরঘাট নিয়ে। নিশ্চয়ই আরো অনেক কিছু নিয়ে কাটাছেড়া করছি আমরা, ভোটের আগে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন খুব ভালো করে। তপনে খুব অল্প ভোটে গতবার বিজেপি জিতেছিল, এবারে কারা প্রার্থী হচ্ছেন
তৃণমূলের কারা প্রার্থী হচ্ছেন বিজেপির, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ খুব ছোট ছোট ফ্যাক্টর, এসআইআর একটা ফ্যাক্টর, তার বাইরেও কিছু কিছু ফ্যাক্টরের ওপর তৃণমূল কিন্তু সিটটা ফেরত পেতে পারে বা নাও পেতে পারে। যদি এমন কোনো প্রার্থীকে প্রার্থী করা হয় যার বিরুদ্ধে কোথাও কোনো সেরকম কোনো অভিযোগ নেই, অনেকেরই নাম উঠছে, কিন্তু এমন এমন লোকের নাম উঠছে যাদের হয়তো নাম উঠছে, বলা হচ্ছে তিনি শিক্ষিত, তিনি ভালো, কিন্তু তার বিরুদ্ধে তারা হয়তো অলরেডি কোনো পোস্টে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা দলেরই একাংশ বলে বেড়াচ্ছে, এবং তার অনেক ক্ষেত্রে হয়তো সত্যতাও আছে। নিশ্চয়ই এ নিয়ে ডিটেলসে পরবর্তীতে জানাবো। সেরকম প্রার্থী হলে কিন্তু সেটা দলের পক্ষে খারাপ হবে। যদি কোথাও ক্লিন ইমেজ এরকম কোনো প্রার্থীকে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তখনই একটা ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে। গঙ্গারামপুরে গতবারও কিন্তু এমন একটা ফল হয়েছিল, সে সময় কংগ্রেস থেকে আসা বিধায়ক তিনি প্রার্থী হয়ে হেরে গেছিলেন, এবং 11-এ তৃণমূলের হয়ে জেতা ক্যান্ডিডেট যিনি 16-তে ওই দিকে চলে গেছিলেন, 16-তে হেরে গেছিলেন তৃণমূলের হয়ে, তিনি 21-এ কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন। এবার যদি গতবারেরই একই রকম ভোট খেলা হয়, মানে একই রকম দুজন প্রার্থী হন বিজেপির এবং তৃণমূলের, গতবারেই যদি রিফ্লেকশন হয়, তাহলে ভোটের রেজাল্টেও কিন্তু গতবারের রিফ্লেকশনই হতে পারে। কারণ তৃণমূলের প্রার্থীর গ্রহণযোগ্যতা, পায়ের তলায় মাটি থাকা, সেটা খুব বড় ব্যাপার। কারণ সাধারণ মানুষ কতটা মেনে নিচ্ছেন, সাধারণ মানুষ কিভাবে কি চাইছেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। শুধু সংগঠন দেখালে হবে না, কারণ সংগঠনের ভেতরে অনেক ফাঁকফোকর থাকে, সংগঠনের ভেতরে অনেক আন্ডার কারেন্ট থাকে, সংগঠনের ভেতরে অনেক চোরাস্রোত বয়। তাই যে সংগঠন আমি দেখালাম সেই সংগঠন আদৌ আমার সঙ্গে আছে কিংবা নেই সেটা বলা খুব মুশকিল, কিন্তু সাধারণ মানুষ আমাকে পছন্দ করছে কিনা সেটা বোঝা খুব দরকার। এমন কোনো ক্যান্ডিডেট যাকে 5 বছর দলের সঙ্গে কাজ করেছেন, দলের সঙ্গে থেকেছেন, দলের সমস্ত কর্মকাণ্ডে জড়িয়েছেন, এরকম কোনো ক্যান্ডিডেটকে দিতে হবে, অথবা বাইরে থেকে তুলে আনতে হবে। না হলে সিট বার করা খুব মুশকিল। মানে বালুরঘাট বা গঙ্গারামপুর, এই দুটো ক্ষেত্রেই কিন্তু, যে দুটো বিজেপির হাতে রয়েছে, এই দুটো ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের ফেরত পাওয়াটা খুব সহজ কাজ নয়। নিশ্চয়ই তৃণমূল স্ট্র্যাটেজি সাজাচ্ছে, বিজেপিও নিশ্চয়ই মরণ কামড় দেবে। তুলনামূলকভাবে আমার তপনটা মনে হয়েছে একটু সোজা। তৃণমূলের দিকে যে 3টে সিট রয়েছে, কুমারগঞ্জের যিনি এই মুহূর্তে এমএলএ, তার নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে, তিনি টিকিট পাবেন কিনা সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকবে। এই কারণে যেহেতু সংখ্যালঘু সিট, মানে সংখ্যালঘু ভোটের সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে তৃণমূলের নিশ্চয়ই সিটটা ফেভারে আছে। তবে 2016-এ জেতা তোরাব হোসেন মন্ডল এবং 2021-এর ভোটে জেতা তোরাব হোসেন মন্ডল, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। 16 থেকে 21 তোরাব হোসেন মন্ডলের অ্যাক্টিভিটিস আর 21 থেকে 26 তোরাব হোসেন মন্ডলের অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেছে। কিন্তু সেটা আমি বলি বা না বলি, সাধারণ মানুষের উপর অব্দি তার বিধানসভার যে কটি অঞ্চল আছে সেখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই খুব ভালো বলতে পারবেন। প্রার্থী তার ইমেজ, ক্লিন ইমেজটা খুব জরুরি।
হরিরামপুরে মন্ত্রী সাহেব বয়স হয়েছে, তিনি এবারেও প্রার্থী হবেন কিনা, শেষবারের মতো প্রার্থী হবেন কিনা, বা আরও আগামী সময় দাঁড়াবেন কিনা, দল তাকে প্রার্থী করবে কিনা, নিশ্চয়ই সেগুলো নিয়ে প্রশ্ন এখনো আছে। তবে হয়তো তিনি এবারও প্রার্থী হচ্ছেন। দুঃখিত। এরকম শোনা গেছে যে উনি হয়তো কুমারগঞ্জেও প্রার্থী হতে চেয়েছেন। শেষ মুহূর্তে তোরাভূষণ মণ্ডল ভোটে না দাঁড়ালে তিনি কুমারগঞ্জেও সরে আসতে পারেন, তুলনামূলকভাবে অনেক সিকিউর সিট। এবং সিপিএম এর মাফুজা খাতুনের আগে কুমারগঞ্জ কিন্তু সারা জীবন হিন্দু ক্যান্ডিডেটরাই বিধায়ক হয়েছেন বা বিধায়িকা হয়েছেন। মাফুজা খাতুন সিপিএম এর, তিনি প্রথম সংখ্যালঘু ক্যান্ডিডেট। তিনি যেতেন 2006-এও তিনি যেতেন, কিন্তু 11-তে তিনি হেরে যান মামুদা বেগমের কাছে। মামুদা বেগমের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় 16-তে তাকে চেঞ্জ করে তোরাভূষণ মণ্ডল, তখনকার ব্লক সভাপতি, তাকে প্রার্থী করা হয়। 16 এবং 21-এ তিনি দাঁড়ান। তাই মাফুজা খাতুনের আগে কিন্তু সারা জীবন হিন্দু প্রার্থীই ছিলেন। অতএব কুমারগঞ্জ সবসময় সংখ্যালঘু প্রার্থীই করতে হবে, এটা কোথাও বলা নেই। যদি হরিরামপুরে বিপ্লব মিত্রই দাঁড়ান, হরিরামপুর তুলনামূলকভাবে অনেক একটা মানে সেখানেও সংখ্যালঘু ভোট প্রচুর রয়েছে। হাতেম আলী ব্লক সভাপতি ছিলেন একসময়, তাকে সরে যেতে হয়েছে, তার ক্ষোভ বিক্ষোভ আছে, সেইটা কি হয়। এবং হরিরামপুরের স্থানীয় নেতা সোনা পাল, যিনি একটা সময় কংগ্রেস, তারপরে তৃণমূল, আবার কংগ্রেস, আবার তৃণমূল, এরকম বিভিন্ন সময় দল বদলেছেন। 2021-এর ঠিক আগে আগে তিনি বিজেপিতে চলে যান। তিনি টিকিট পাননি অবশ্য, কিন্তু তিনি বিজেপিকে সাপোর্ট দিয়েছিলেন স্থানীয় নেতা হিসেবে। জিতেছিল তৃণমূল। এবার তিনি কিন্তু সরাসরি ভোটের অনেক দিন আগে কংগ্রেসে যোগদান করেছেন এবং কংগ্রেসের ক্যান্ডিডেটও হয়ে গেছেন। তিনি একটা বেগ তো নিশ্চয়ই দেবেন, একটা ফ্যাক্টর তো নিশ্চয়ই হবেন। জিতবেন কিনা এটা বলা খুব মুশকিল, হয়তো জিততে না পারলেও একটা ফ্যাক্টর তিনি হয়ে উঠতে পারেন। ভোটের মার্জিনটাকে এদিক ওদিক করে ফেলার জন্য কিন্তু সোনাপাল নিশ্চয়ই একটা ফ্যাক্টর। সোনাপাল কতটা ভূমিকা রাখবে, এবং জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের, তারা অলরেডি প্রার্থী দিয়েছে হরিরামপুরে, সেই প্রার্থী কোথাও কোনো প্রভাব ফেলতে পারে কিনা, তার উপরে কিন্তু হরিরামপুরের বলতে বলতেই আমরা দেখলাম দৌলতপুর বোধহয় ওই রাস্তাটা গেল। তো এটা বোধহয় দৌলতপুর ছিল না, আমি ভুল বলেছি। তো হরিরামপুর নিয়ে নিশ্চয়ই একটা প্রশ্ন রয়ে গেছে। হয়তো তৃণমূল জিতবে, কিন্তু মার্জিন ডেফিনেটলি কমবে, মার্জিন ডেফিনেটলি কমবে। হরিরামপুরে বিপ্লব মিত্রকে প্রার্থী করা বা তার পরিবারের অন্য কাউকে প্রার্থী করা যেতে পারে। এরা হতেই পারে যে বিপ্লব মিত্র বয়স হয়েছে, তাকে না করে তার পরিবারের অন্য কাউকে প্রার্থী করা হলো। হরিরামপুরকে ধরে রাখার জন্য যিনি অনেক বেশি ছুটতে পারবেন, অ্যাক্টিভলি এগোতে পারবেন, সেটা হতে পারে। আর কুশমান্ডিতে একটা সময় আরএসপির গড় ছিল। নর্মদা বাবু, তিনি দীর্ঘদিন ধরে জিতেছেন ভোটে। 2021-এ রেখা রায় প্রথমবার বের করে নিয়ে আসছে। 16 তিনি হেরে গেছিলেন, কিন্তু 21-এ তিনি বার করেছেন। এবারে প্রার্থী কে হবে সেটা নিয়ে নিশ্চয়ই এখনো কুশমান্ডিতে একটা কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, একটা লবির বিষয় রয়েছে। তবে কুশমান্ডি তুলনামূলকভাবে এখনো তৃণমূলের ফেভারে অল্প হলেও রয়েছে। দেখা যাক। জনতা জনার্দন কোন দিকে যান, কাদের দিকে যান, কাদের কথা বলেন, শেষ হাসি কার দিকে যাবে, এবং সেটা নিয়ে এরপরে আমরা একটা অতি সম্প্রতি সংকেত মিডিয়ার পর্বে আপনারা দেখতে পারেন নতুন এক প্রোগ্রাম আসতে চলেছে। জানতে চাই জনতা, সাধারণ মানুষ কি জানতে চাইছেন, সাধারণ মানুষ কি বলতে চাইছেন।
সেইগুলো নিয়ে আমরা আরও একটা প্রোগ্রাম এর মধ্যেই শুরু করতে চলেছি। আপনারা চোখ রাখবেন জানতে চাই জনতা। সাদা কালো সঙ্গে পার্থ নিয়ে আপনাদের অনেকটা সময় আমরা আজকে নিলাম, 3টে জেলাকে একটু দেখার চেষ্টা করলাম। এরপরে এই জেলাগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আবার কথা বলবো, এবং কোন জেলার আসলে কি অবস্থা আছে, কেন এই অবস্থা হলো, কোন বিধানসভা কি কারণে ভালো বা কি কারণে মন্দ হয়ে রয়েছে, এক একটা দলের ভোট ব্যাংক, কোন দলের ভোট ব্যাংক ধ্বস্ত হয়েছে, কোন দলের ভোট ব্যাংক